আজ আপনাদের নিয়ে যাব ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মভূমি কামারপুকুর এবং মা সরদার জন্মভূমি জয়রামবাটি এবং সমগ্র কামারপুকুর জয়রামবাটি ঘুরে দেখাবো। এই কামারপুকুর জয়রামবাটি আপনারা কিভাবে যাবেন এবং কিভাবে একদিনে সমগ্র কামারপুকুর জয়রামবাটি ঘুরে দেখবেন, ভোগ প্রসাদ কীভাবে গ্রহণ করবেন, কোথায় থাকবেন, আপনাদের কত টাকা খরচ হতে পারে, সবই থাকছে এই ভিডিওতে। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করি। আমি কামারপুকুর পৌঁছেছিলাম আমার হোম টাউন নবদ্বীপ ধাম থেকে। প্রথমে শেওড়াফুলি জংশন, তারপর সকাল 7:25 তারকেশ্বর লোকাল ট্রেন ধরে তারকেশ্বর থেকে 37403 8:27 গোঘাট লোকাল ধরে পৌঁছে গেলাম গোঘাট। किसी भी प्रकार की सहायता हेतु उपस्थित रेल कर्मचारी से संपर्क करें। এছাড়া আপনারা হাওড়া থেকে সকাল 4:25, সকাল 5:10 এবং সকাল 7:25 হাওড়া গোঘাট লোকাল ধরে পৌঁছে যেতে পারেন গোঘাট। ঘড়ির সময় বলছে সকাল 8:15 আর আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম প্রথমে বিষ্ণুমিয়া স্টেশন থেকে ব্যান্ডেল হয়ে শেওড়াফুলি থেকে তারকেশ্বর থেকে 8:27 এই গোঘাট লোকাল ধরে পৌঁছে গেলাম এই গোঘাট। আজকে আমরা যাচ্ছি সেই ঠাকুরের জন্মভূমি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সেই পুণ্যভূমি কামারপুকুর। তো আমরা এখন চলে এসেছি গোঘাট স্টেশনের একদম সামনের দিকে। এই গোঘাট স্টেশনের সামনের দিকে থেকে আমরা একটু এগিয়ে যাব, সামনের দিকে এগিয়ে গিয়ে আমরা টোটো কিংবা কি গাড়ি রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। চলুন যাওয়া যাক। ওই যে দেখুন সামনেই গাড়ি দাঁড়িয়ে রয়েছে। দাদা, কামারপুকুর কত নিচ্ছে? 30 টাকা। 30 টাকা। কামারপুকুর মন্দির আগে অবধি যায় নাকি হালদাপাড়ায় নামতে হবে? মন্দিরের গায়ে। আচ্ছা আচ্ছা। এই গাড়ি করে কত নিচ্ছে? একই ভাড়া। 30 টাকা। এই গাড়ি করেও 30 টাকা ভাড়া? পার হেড 30 টাকা ভাড়া। কামারপুকুর জয়রামবাটি হচ্ছে। আচ্ছা, গাড়ি ভর্তি না হলে তো ছাড়বেন না? না, মিনিমাম 5 জন হতে হবে। মিনিমাম 5 জন হতে হবে। থ্যাংক ইউ। এদিকে আসুন, জয়রামবাটি কামারপুকুর এইদিকে। উঠে পড়লাম টোটোতে। এই গোঘাট স্টেশন থেকে কামারপুকুরের দূরত্ব প্রায় 6 কিলোমিটার। গোঘাট থেকে প্রায় 25 মিনিটের মতো অটো চলার পর আমরা পৌঁছে গেলাম শিব ঠাকুরের জন্মস্থান এই কামারপুকুর। আজকে কামারপুকুর ঘুরবো। আমার সাথে আরও একজন আছে, আমার ভাই শঙ্কর। আজকে আমরা এই কামারপুকুর এবং জয়রামবাটি দুজনে একসাথে সমস্ত কিছু কভার করব। একদম তাই, খুব সুন্দরভাবে আমরা ঘুরে দেখব এবং আপনারা একদিনের ছুটিতে ঘুরে দেখতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা দিনের দিন সকালবেলা পৌঁছে কিভাবে আপনারা পুরো গোটা একটা দিনে এই কামারপুকুর এবং জয়রামবাটি ঘুরে দেখবেন। তবে এই ঠাকুরের যে জন্মভূমি, এর ভিতরকার ছবি আপনাদেরকে দেখাতে পারবো না, কেননা ভিতরকার ছবি তোলা বারণ রয়েছে। বাইরের থেকে আপনাদেরকে যতটা সম্ভব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রামকৃষ্ণ মঠের মন্দিরের পাঁচিল যেখানে শেষ হচ্ছে, ঠিক তার উল্টো দিকেই একটি দোকান থেকে গরম গরম 4টে কচুরি 30 টাকার বিনিময়ে আমরা আজকে সকালে ব্রেকফাস্ট করে নিলাম। এই হচ্ছে ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মস্থান। ঠিক তার উল্টো দিকেই রয়েছে শৌচালয়ের ব্যবস্থা, আর ঠিক তার সামনেই রয়েছে পানীয় জলের ব্যবস্থা। কামারপুকুর ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মস্থান। এখানে তিনি তার জীবনের 17টা বছর কাটিয়েছিলেন। এরপর তিনি চলে আসেন কলকাতা। এখানে এসে ঠাকুর শ্রী রামকৃষ্ণের
বাল্যকালের নানান ইতিহাস দেখতে পাবেন। 169 বছরের এই আম গাছটি শ্রী রামকৃষ্ণদেব তার নিজের হাতে রোপণ করেছিলেন। রামকৃষ্ণদেবের বসতবাড়ি রয়েছে এখানে। যে ঢেকিশালে রামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেছিলেন সেখানেই তৈরি হয়েছে তার মন্দির। মঠের ভিতরেই রয়েছে ঠাকুরের কুলদেবতা রঘুবীরের মন্দির এবং যোগী শিব মন্দির। শ্রী রামকৃষ্ণদেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় একবার গয়াধামে পিণ্ডদান করতে যান। সেখানেই তিনি স্বপ্ন দেখেন যে ভগবান বিষ্ণু তাকে বলছেন, আমি তোর ঘরে পুত্ররূপে জন্মগ্রহণ করব। একই সময় কামারপুকুরে এই যোগী শিব মন্দিরের শিবমূর্তি থেকে একটি দিব্যজ্যোতি বের হয়ে ঠাকুরের মাতা চন্দ্রমণির গর্ভে প্রবেশ করেছিল। 1836 সালে 8ই ফেব্রুয়ারি বাংলা 1242 সালে ফাল্গুন মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে এই মঠের ঢেকিশালে ঠাকুর গদাধরের জন্ম হয়। তিনি পরবর্তীকালে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং পরমহংসদেব নামে বিশ্বখ্যাতি লাভ করেন। প্রবেশপথের ডান দিকেই রয়েছে অফিস ঘর। তবে আপনারা যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, মিনিমাম কুপন ধার্য মূল্য হয়েছে 40 টাকা। আরেকটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ঠিক বেলা 11:30টার সময় কিন্তু ভোগ প্রসাদ গ্রহণের সময় আপনাদের সেই একটাই কিন্তু ব্যাস হবে, আর ঠিক 11:30টার সময় কিন্তু আপনাদেরকে ভোগ প্রসাদ গ্রহণ করতে হবে। আপনারা যদি কুপন কেটে পরে ভাবেন যে আমরা এসে প্রসাদ গ্রহণ করবো, কিন্তু হবে না, কেননা 11:30টার সময় কিন্তু মন্দির বন্ধ হয়ে যাবে। আপনারা মন্দিরের ভিতরে প্রবেশই করতে পারবেন না, আবার আপনার খুলবে 3টের পরে। তাহলে চলুন এরপরে আমরা এই রামকৃষ্ণদেবের যে আরও দর্শনীয় স্থান রয়েছে স্মৃতি বিজড়িত, সেই সব দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখি। চলুন। এপ্রিল টু সেপ্টেম্বর সকাল 6টার থেকে বেলা 11:30 পর্যন্ত এবং বৈকাল 4টের থেকে রাত 9টা পর্যন্ত, এবং অক্টোবর টু মার্চ সকাল 6:30 থেকে বেলা 11:30 পর্যন্ত এবং বৈকাল 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত এই রামকৃষ্ণ মঠ খোলা থাকে। রামকৃষ্ণ মঠের উল্টো দিকেই রয়েছে এই হালদার পুকুর যাবার রাস্তা। এই হালদার পুকুরে ঠাকুর কত স্নান করেছেন, কত সাঁতার কেটেছেন। মা শারদা যখন 6 বছর বয়সে বিয়ের পর কামারপুকুর ঘুরতে এসেছিলেন, তখন শারদা মায়ের খুব দুঃখ হয়েছিল। কামারপুকুর তো আসলাম, এখানেতে কোনো গঙ্গা নেই, তো আমি গঙ্গা স্নান কোথায় করব। তখন রামকৃষ্ণদেব দাঁড়িয়েছিলেন, ওনার পা দিয়ে জবা ফুল ও বেলপাতা এই হালদার পুকুরে এসে পড়েছিল। মা শারদা যখন গঙ্গা দেখেছিলেন, ভোরবেলা একা একা স্নান করতে আসতেন, তখন রামকৃষ্ণ ঠাকুর অষ্টসখী পাঠাতেন, পিছনে 4 জন এবং সামনে 4 জন। স্নান করাতে নিয়ে আসতেন, আবার স্নান করা হলে বাড়ি পৌঁছে দিতেন। অষ্টাদশ শতাব্দীর শেষে বা 19বিংশ শতাব্দীর প্রথমে ফকিরচন্দ্র হালদার এই পুকুরটি খনন করেছিলেন। আমি এই পবিত্র হালদার পুকুরের খানিকটা জল মাথায় ছিটিয়ে নিলাম। আমরা মন্দির দর্শন করে এদিক থেকে এসে পাঁচিলটা ঠিক শেষ হয়ে গেল, আর ঠিক এই পাঁচিল যেখান থেকে শেষ হয়ে গেল এই বরাবর আমরা কিন্তু রাস্তা ধরে হেঁটে যাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি লাহাবাবুর বাড়ি। তো এখন আমরা চলে এসেছি লাহাবাবুর বাড়ি। এই হচ্ছে সেই লাহাবাবুর বাড়ি, আর তার পাশেই রয়েছে বিষ্ণু মন্দির। এই বিষ্ণু মন্দিরটাও আমরা দর্শন করব। এখন আমরা এই স্থানীয় দিদির কাছ থেকে লাহাবাবুর সম্বন্ধে কিছু তথ্য জেনে নেব। এই যে মাটির বাড়ি, এই আগেকারের বাড়ি হচ্ছে লাহাবাবুর বাড়ি। লাহাবাবু ছিলেন জমিদার কামারপুকুরে। যখন 5 কিলোমিটার দূরে ক্ষুদিরামের বাড়ি ছিলেন রামকৃষ্ণ ঠাকুরের বাবার বাড়ি। ওখানকার জমিদার ছিলেন রামানন্দ রায়।
উনি একটা মিথ্যে মামলায় রামকৃষ্ণদেবের বাবাকে সাক্ষী দিতে বলেছিলেন, কিন্তু উনি তো ব্রাহ্মণ মানুষ ছিলেন, গোটা গ্রামে পুজো করে এনে খেতেন। উনি মিথ্যে সাক্ষী দিতে পারেননি, ওই জন্য নিজের গ্রাম ছেড়ে কামারপুকুরে চলে এসেছিলেন। এই লাহাবাবুরা ছিলেন এখানকার জমিদার, এই লাহাবাবুরাই দিয়েছিলেন আশ্রয় থাকার জন্য, ধর্মদাস লাহা। আর ওনার বন্ধু ছিলেন শুকুলাল গোস্বামী, উনি দিয়েছিলেন 1 বিঘা 10 কাঠা জমি চাষ করে খাওয়ার জন্য। এখন এই লাহাবাবুদের পুরানা বাড়ি রয়েছে, দেখুন। এই হচ্ছে ধর্মদাস লাহাবাবুর মূর্তি। এই ধর্মদাস লাহাবাবু জন্মগ্রহণ করেছিলেন 1798 সালে এবং 1860 সালে তিনি পরলোক গমন করেছিলেন। আর এরপরে বাকি রয়েছে বিষ্ণু মন্দির। এই বিষ্ণু মন্দিরে যা যা রয়েছে সেগুলো আমরা দর্শন করব এবং একে একে বিস্তারিত আলোচনা করব। চলুন যাওয়া যাক। এই হচ্ছে লাহাবাবুদের বিষ্ণু মন্দির। যখন রামকৃষ্ণদেবের 5 বছর বয়স ছিল তখন মা চন্দ্রমণি দেবী গদাইকে স্নান করিয়ে পাঠশালায় পড়াশোনা করবার জন্য পাঠাতেন। উনি পড়াশোনা না করে এই বিষ্ণু মন্দিরের এক কোণে বসে মা কালীর ছবি আঁকতেন। এই বিষ্ণু মন্দির 3 তলা। মাঝের তলায় রয়েছে গদাধরের পূজিত নারায়ণ শিলা। নিচের তলায় আন্ডারগ্রাউন্ডের ঘর আছে। মাঝের তলা থেকে দুদিকে 2টি রাস্তা আছে, একটি উপরে যাওয়ার জন্যে আর অন্যটি নিচে যাওয়ার জন্য। লাহাবাবুদের বাড়িতে আগেকার দিনে বর্গিরা আসতেন লুটপাট করতে। তখন লাহাবাবুরা গয়নাগাটি টাকা পয়সা সব নিয়ে এই মন্দিরের নিচে লুকিয়ে যেতেন, আবার বর্গিরা চলে গেলে বেরিয়ে আসতেন। আগে এই রাস্তা দিয়ে যাওয়া যেত, বর্তমানে এই রাস্তা বন্ধ আছে। এই বিষ্ণু মন্দিরে বিভিন্ন ধরনের পুতুল দিয়ে রামকৃষ্ণদেবের জীবনী তুলে ধরা হয়েছে। প্রথমেই রয়েছে রামকৃষ্ণদেবের কুলদেবতা রঘুবীর শিলা, তার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় দেড়গ্রাম থেকে মাথায় করে নিয়ে আসছেন। সঙ্গে রয়েছেন মাতা চন্দ্রমণি দেবী, দাদা রামকুমার, তার দিদি কাত্যায়নী এবং লাহাবাবু ও তার বন্ধু শুক্লাল গোস্বামী তাদের আহ্বান জানাচ্ছেন। এরপর দেখতে পাবেন ঢেকিশাল, গদাধরের যেখানে জন্ম হয়েছিল। তখন গদাধর উনুনের মধ্যে ঢুকে গিয়েছিলেন। তখন ধনিকামনেরই প্রদীপ জ্বালিয়ে তাকে খুঁজে বার করেছিলেন। তার পাশে দেখতে পাবেন গদায়ের ছোটবেলাকার সাধু সেবা করতেন। গদাধরের যখন বিয়ে হয়েছিল তখনকার সময় মা সারদা ছিলেন 6 বছরের এবং রামকৃষ্ণদেব ছিলেন 24 বছরের। 18 বছরের বড় ছিলেন রামকৃষ্ণদেব। 300 টাকা পণ দিয়ে মা সারদাকে বিয়ে করে এনেছিলেন। মা সারদা যখন বিয়ে হয়েছিল গদাধরের সঙ্গে, তখন লাহাবাবুদের গয়না দিয়ে সাজিয়ে এনেছিলেন এই কামারপুকুরে। যখন মা সারদা ঘুমিয়েছিলেন তখন ঘুমন্ত অবস্থায় লাহাবাবুদের গয়না ফেরত দিয়েছিলেন। মা সারদা যখন ঘুম থেকে জেগে অনেক কান্নাকাটি করছিলেন, রামকৃষ্ণদেব বলেছিলেন, পরে তোমাকে অনেক গয়না গড়িয়ে দেব। মা সারদাকে 2টি বালা দিয়েছিলেন। ওই বালা 2টির নাম সারদা বালা। রামকৃষ্ণদেব দেহ রাখার পর মা সারদা যখন গঙ্গায় বিধবার সাজ পড়ছিলেন তখন রামকৃষ্ণদেব নিজে দেখা দিয়ে বলেছিলেন, আমি তো মরিনি, শুধু এই ঘর থেকে ও ঘরে গিয়েছি, তুমি কোনোদিনও বিধবার সাজ পরবে না। তাই মা সারদা সিঁদুর ও লাল টিপ পরে থাকতেন। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি সেই রামকৃষ্ণদেবের যে ছোটোবেলার নাম ছিল গদাধর, সেই গদাধরের পাঠশালা। এই হচ্ছে গদাধরের পাঠশালা। 5 বছর বয়সে গদাধর এখানে পড়াশোনা করতেন। আর এই পাঠশালাটি তখনকার আমলের শালকাঠ দিয়ে তৈরি হয়েছে। আর মাস্টারমশাই যখন যোগ শেখাতেন তখন গদাধর যোগ শিখলেন, কিন্তু যখন বিয়োগ শেখালেন তখন তিনি বললেন, ধুস শালা,
তোর এই চালকলা বিদ্যে আমি শিখব না। যোগ মানে ভক্তের সাথে ভগবানের যোগাযোগ, আর বিয়োগ মানে কাটাকাটি। এই চালকলা বিদ্যে আর আমি শিখব না। এই বলে গদাধর বই খাতা নিয়ে পাশে বিষ্ণু মন্দিরে পালিয়ে যেতেন এবং লুকিয়ে লুকিয়ে মা কালীর ছবি আঁকতেন। তখন থেকে আর গদাধরের পড়াশোনা শেখা হয়নি। তা এখন আমরা চলে এসেছি সেই লাহাবাবুদের দুর্গা মন্দির। এই লাহাবাবুর দুর্গা মন্দিরে গদাধরের দাদা রামকুমার চট্টোপাধ্যায় দুর্গাপুজো করতেন। একবার যিনি মা দুর্গার চক্ষুদান করবেন, তিনি কিছুতেই চক্ষুদান করতে পারছিলেন না। তখন ছোটবেলায় গদাধর এসে চক্ষুদান করেছিলেন এবং অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এখনও রীতি মেনে এই মন্দিরে 10 দিন দুর্গাপূজা হয় এবং 10 দিন যাত্রাপালা অনুষ্ঠিত হয়। এই দুর্গা প্রতিমা ভাসান দেবার পর কাঠামো তুলে আনা হয় এবং পরের বছর আবার সেই কাঠামোতে দুর্গা প্রতিমা গড়া হয়। এই হচ্ছে পার্বতীনাথ শিব মন্দির। লাহাবাবুর কন্যা প্রসন্নময়ী এই মন্দিরটি স্থাপন করেছিলেন। এই গদাধরের পাঠশালার পাশেই রয়েছে রাসমঞ্চ মন্দির, আর প্রতি রাস পূর্ণিমায় কিন্তু এখানে রাস উৎসব পালন করা হয়। এখন আমরা চলে এলাম লাহাবাবুদের সেই বিখ্যাত কালী মন্দির। এই কালী মন্দিরে গদাধর মা কালীর গলায় পৈতে দিয়ে মা কালীকে ব্রাহ্মণ রূপে পুজো করেছিলেন, আর প্রতি কালী পুজোয় কিন্তু এখানে সেই এখনও ব্রাহ্মণ রূপে মাকে পুজো করা হয়। এখন আমরা চলে এসেছি গোপেশ্বর মহাদেবের মন্দির। এই হচ্ছে সেই বিখ্যাত গোপেশ্বর মহাদেবের মন্দির। স্থানীয় এক দিদির কাছ থেকে জেনে নেব এই গোপেশ্বর মহাদেব মন্দিরের ইতিহাস। যে রামকুমার তো দক্ষিণেশ্বরে পুজো করতেন মা ভবতারিণীর। যখন হাঁটতে হাঁটতে দক্ষিণেশ্বর থেকে কামারপুকুরে আসলেন রামকুমার, এসে রামকৃষ্ণ ঠাকুরকে নিয়ে গেলেন ওখানে দক্ষিণেশ্বরে পুজো করার জন্য। পুজো না করে গদাই তখন যে দক্ষিণেশ্বরে মা কালীকে খাতেন, নিচে খেতেন, মা মা করে কাঁদতেন, সবাই গ্রামে পাগল ভাবতেন। তখন ওনার মা চন্দ্রামণি দেবী 3 দিন উপোস করে এই শিবের মন্দিরে ছেলের জন্য হতে দিলেন, যে আমার গদাইকে তো সবাই খ্যাপা পাগল বলছে, তবে তুমি ভালো করে দাও। এই শিব 3 দিন পর আদেশ করলেন সামনে যে গদাই তো পাগল না, মা ভবতারিণীর জন্য গদাই দক্ষিণেশ্বরে সাধনা করছে, বাড়ি ফিরে যাও, ভালো হয়ে যাবে। 3 দিন পরে মন্দির থেকে রামকৃষ্ণদেবের মা ফিরে গেছিলেন। এই মন্দিরের পিছনেই রয়েছে কামারপুকুর। পূর্বে নাম ছিল শুক্লালগঞ্জ। তৎকালীন রাজা অস্ত্র তৈরির জন্য কামারদের এই স্থানে নিয়ে আসেন। ওই কামাররাই এই পুকুরটি খনন করেছিলেন, আর কামারদের নাম অনুসারেই এই জায়গার নাম হয় কামারপুকুর। আমি এই পুকুরের জল একটু মাথায় নিয়ে নিলাম। এখন আমরা চলে এসেছি গদাধরের ভিক্ষামা ধনী কামারিনীর বাসস্থান। এখানে আগে পূর্বে মাটির ঘর ছিল, বর্তমানে এখন একটা ছোট্ট মন্দির তৈরি করা হয়েছে। তো চলুন মন্দিরটাকে প্রথমে আমরা দর্শন করি। এই যে কামরাইনী ছিলেন, সেই কামরাইনীকে ভিক্ষামা করতে হবে, তা না হলে তিনি পৈতে গ্রহণ করবেন না। তা গদাধরের মা চন্দ্রামণি বললেন যে ইনি তো নিচু জাতের, তা ব্রাহ্মণ ছাড়া তো ভিক্ষামা করা যায় না। কিন্তু গদাধর গো ধরে বসে থাকলেন যে তিনি কামরাইনীকে ভিক্ষামা করবেন, মায়ের কোনো জাত হয় না। তাই তিনি এই কামরাইনীকেই ভিক্ষামা হিসাবে গ্রহণ করলেন এবং এই যে কামরাইনী
খুব অল্প বয়সে বিধবা হয়েছিলেন এবং এই গদাধরকে তিনি কিন্তু লালন পালন করতেন। আমরা ধনী কামারিনী মন্দির দর্শন করে আমরা চলে এলাম ধনী কামারিনীর প্রতিষ্ঠিত যে মা ভবতারিণী মন্দির রয়েছে সেই ভবতারিণী মন্দিরের সামনে। তা চলুন এই ভবতারিণী মন্দিরটা আমরা দর্শন করে আসি। এই হচ্ছে ধনী কামারিনীর প্রতিষ্ঠাতা শ্রী রাধাচরণ দাসের ঠাকুরবাড়ি, শ্রী শ্রী ভবতারিণী মন্দির। সবার উপরে রয়েছে নারায়ণ, তারপরে রয়েছে ভবতারিণী মা, আর ভবতারিণী মায়ের চরণতলে রয়েছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তা আমরা এখন চলে এসেছি এই গ্রামের মধ্য দিয়েই হাঁটতে হাঁটতে, আর এই হাঁটতে হাঁটতে কিন্তু আপনারা সমস্ত মন্দিরগুলো দর্শন করে নিতে পারেন, কিংবা আপনারা টোটো করেও কিন্তু দর্শন করে নিতে পারেন। আর সব থেকে ভালো এখানে যে লোকাল গাইড পাওয়া যায় তাদেরকে যদি আপনারা একটু সঙ্গে নিয়ে নেন তাহলে আপনাদের সমস্ত কিছু বুঝতে সুবিধা হবে এবং রাস্তায় চিনিয়ে এবং সমস্ত কিছু তথ্য কিন্তু বলে দেবেন। যেরকম আমরা এই দিদিভাইকে সাথে নিয়ে নিয়েছি, আর দিদিভাইয়ের মুখ থেকে কিন্তু বেশিরভাগ আমরা তথ্য কিন্তু জেনে নিচ্ছি এখানকার বিষয়বস্তু। তা দিদি, আপনাদের কিভাবে মানে আপনাদের চলে? আপনারা তো আমাদের এই গাইডের কাজ করে সংসার চলে। আর রোজ ব্যাপার কীরকম কী হয় এই গাইড করে? এখানে যা হয় ঠাকুরের ইচ্ছায় চলে যায়। চলে যায়? হ্যাঁ। মাসে 3 থেকে 5,000 টাকা হয় তো? না, কম হয়। হ্যাঁ, আর আগে হতেন, এখন টোটোদের জন্য অনেকে তো জানে না, দূরে ভেবে টোটোয় উঠে যায়, আর এগুলো তো কাছেই। এখন টোটোদের জন্য আমাদের একটু রোজগার কমে গেছে। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম এখন দুর্গাদাস পাইনের বাড়িতে। আর এই যে জরার জন্য বাড়িটা আপনারা দেখছেন এই সরু গলির মধ্যে, এটা হচ্ছে পুরনো দিনের লাহাবাবুদের সেই মাটির বাড়ি। দেখুন, এই হচ্ছে লাহাবাবুদের মাটির বাড়ি, জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে, মাটির দোতলা বাড়ি। এই পাশেই যে দোতলা বাড়িটি রয়েছে এটা হলো দুর্গাদাস পাইনের বাড়ি। তা এই দুর্গাদাস পাইনের বাড়িতে কিন্তু এখন কেউ থাকে না, এখন এই জরাজীর্ণ অবস্থায় কিন্তু পড়ে রয়েছে। এই দুর্গাদাস পাইনের অহংকার ছিল কোনো পুরুষ ছাড়া মেয়েকে ঢুকতে দিত না। তা গদাধর একদিন তাতে বউ সেজে গয়নাগাটি পরে একদিন এই দুর্গাদাস পাইনের বাড়িতে এসে সন্ধ্যাবেলা এসে হাজির। আমি একা পথ হারিয়ে ফেলেছি, বাড়ি ফিরতে পারছি না, তা আমাকে একটু আশ্রয় দিন। তা দুর্গাদাস পাইন মেয়ে ভেবে তা যারা মেয়েরা ছিলেন মেয়েদের অন্দরমহলে তিনি জায়গা করে দিয়েছিলেন এবং খাবার দাবার সমস্ত কিছু দিয়েছিলেন। আর গদাধরও কিন্তু সেই খাবার দাবার সমস্ত কিছু খেয়েছিলেন। আর সন্ধ্যার পরেই ঠিক গদাধরের দাদা যখন লণ্ঠন নিয়ে খুঁজতে খুঁজতে হাঁকতে হাঁকতে আসছে গদাধর গদাধর বলে, তখন গদাধর কি করেছে, এই বাড়ির ভিতর থেকে সব শাড়ি গয়না সমস্ত কিছু খুলে বগলে নিয়ে বলছে, এই যে দুর্গাদাস, তুমি বড় অহংকার করেছিলে না যে কোনো পুরুষকে এই অন্দরমহলে ঢুকতে দেবে না, আমি তোমার অহংকার দর্প চূর্ণ করে গেলাম। তখন তিনি এই বাড়ির বাইরে ফিরে এলেন এবং দাদার সাথে কিন্তু আবার বাড়িতে চলে গেলেন। এই হলো সেই দুর্গাদাস পাইনের বাড়ি। হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা সীতানাথ পাইনের বাড়ি। এই হচ্ছে সীতানাথ পাইন এবং লক্ষণ পাইনের বাড়ি। তাদের বংশধর এখনো এখানে বসবাস করছে। এই হচ্ছে সীতানাথ পাইনের প্রাচীন বিষ্ণু মন্দিরের ভগ্নাবশেষ। এই ভগ্নাবশেষ এই এতটুকুই এখন অবশিষ্ট রয়েছে। আমাদের গদাধর কিন্তু শিবেরই আরেকটি রূপ। তিনি শিবের অভিনয় করতে করতে তৃতীয়বার এইখানেই এই নাট্যমঞ্চে ভাব সমাধিস্থ হয়েছিলেন।
আর এই নাট্যমঞ্চের ঠিক পাশেই কিন্তু রয়েছে সীতানাথ পাইনের প্রতিষ্ঠিত বেনে পুকুর। এই হচ্ছে এখানকার বেনে পুকুর। আজকের এই ঠাকুরের জন্মভূমি কামারপুকুর এবং মাতা শারদামণির জয়রামবাটির ভিডিওটা আপনাদের কীরকম লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আপনাদের এই ছোট্ট একটি কমেন্ট আমাকে আরও এরকম ভিডিও তৈরি করতে উৎসাহ দিয়ে থাকে। তা রামকৃষ্ণ মঠের মন্দিরের পাঁচিল এদিকে শেষ করেই কিন্তু রয়েছে এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। এই দেখতে পাচ্ছেন, এখানে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে গাড়ি রেখে কিন্তু আপনারা মন্দির দর্শন করতে পারবেন। এখন আমরা চলে এসেছি ঠাকুরের সেই ঐশ্বরিক স্থান যেখানে ঠাকুর প্রথমবার ভাব সমাধি হয়েছিলেন। এই হচ্ছে লক্ষ্মীজলার মাঠ। লাহাবাবুর বন্ধু শুক্লাল গোস্বামী ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে 1 বিঘা 10 কাঠা জমি দান করেছিলেন। এই জমিতে চাষ করে যা ফসল হতো তাই দিয়ে রামকৃষ্ণ মঠের সমস্ত কিছু চলে যেত। একদিন ঠাকুর প্রসন্নময়ের সাথে ছোটবেলায় খেলা করতে করতে এখানে এসে মুড়ি খেতেছিলেন। তখন দেখলেন কালো মেঘ করে এসেছে এবং সাদা বক উড়ে যাচ্ছে। তাই দেখে তিনি ভাবলেন কালো মানে তো কালী আর সাদা মানে তো শিব। এই কথা ভাবতে ভাবতে তার হাত থেকে মুড়ির ঠোঙা পড়ে যায় এবং ঠাকুর অজ্ঞান হয়ে পড়েন। এইভাবে ঠাকুর এখানে প্রথমবার ভাব সমাধিস্থ হয়েছিলেন। এখন আমাদের কামারপুকুরের রামকৃষ্ণ মঠে যা দর্শনীয় স্থানগুলো রয়েছে সমস্ত দর্শনীয় স্থানগুলো আমরা ঘুরে দেখলাম। আর এখনও আমরা যাব গদাধরের পৈতৃক বাড়ি দেড়ে গ্রাম। ঠাকুরের দ্বিতীয়বার ভাব সমাধি হয়েছিল বিশালাক্ষী মায়ের মন্দির, যেখানে ঠাকুর পুজো দিতে যেতেন। আর এরপরে আমরা যাব জয়রামবাটি, যেখানে সারদা মায়ের জন্মস্থান। তা চলুন আমরা এখন একটা টোটো রিজার্ভ করে নিলাম। টোটো নাম্বার আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে ফোন করে নিতে পারেন, সমস্ত কিছু ঘুরিয়ে দেবে খুব অল্প পয়সায়। এই হচ্ছে দাদার ফোন নাম্বার। এই আমরা চলে এসেছি বিশালাক্ষী মন্দির। এই যেখানে লেখা রয়েছে এই দিকে রাস্তা মেন দিক। প্রায় 10 মিনিটের মতো অটো চলার পর আমরা পৌঁছে গেলাম বিশালাক্ষী মায়ের মন্দির। এই স্থানেই ঠাকুরের দ্বিতীয়বার ভাব সমাধি হয়েছিল। ঠাকুর রামকৃষ্ণদেব, মাতা চন্দ্রমণি দেবী ও তার ভিক্ষামা ধনিকামায়িনী এবং প্রসন্নময়ী এই স্থানে পুজো দিতে এসে ঠাকুর এখানে দ্বিতীয়বার ভাব সমাধিস্থ হন। এই বটগাছের নিচে ঠাকুর অনেক সময় ধ্যান করতেন। তা এখন আমরা চলে এসেছি সেই ঠাকুরের দ্বিতীয়বার ভাব সমাধি হয়েছিল সেই বিশালাক্ষী মায়ের মন্দির, 51 শক্তিপীঠের এক শক্তিপীঠ। মূলত এই বিশালাক্ষী মায়ের কোনো মূর্তি নেই। দেড়ে গ্রামের এক গরিব চাষিকে প্রায় স্বপ্ন দেখাতেন দেবী। আমি এই স্থানে মাটির নিচে অবস্থান করছি, আমাকে প্রতিষ্ঠাতা করে পুজো কর, আমি এই গ্রামকে রক্ষা করব। প্রথমে কিছু মানুষ বিশ্বাস করতে পারেনি। তারপর একদিন গ্রামের কিছু মানুষের কঠিন রোগ হয়। তখন এখানে মাটি খুঁড়ে একটি শিলাখণ্ড পান। শিলাখণ্ডটি জনির মতো দেখতে। এই খণ্ডটি প্রতিষ্ঠাতা করে এবং এখানে নাম সংকীর্তন করেন। পরে এখানে মন্দির গড়ে উঠেছে। নমস্কার ঠাকুরমশাই, এই যে বিশালাক্ষী মায়ের যে একটা মাহাত্ম্য রয়েছে, এখানে এসে যে ঠাকুর দ্বিতীয়বার ভাব সমাধি হয়েছিলেন সেই সম্পর্কে আপনি একটু বলুন। এই মূর্তি হচ্ছে জনি মূর্তি, কামরূপ কামাখ্যার যে মূর্তি জনি মূর্তি। এর পেছনে হচ্ছে পঞ্চমুণ্ডী বেদি,
এখানে বাবা প্রায় এসে রাত্রেবেলা এসে এখানে সাধনা করে গেছে, এখানে প্রচুর বিশাল একটি পায়। পুকুরের সঙ্গে মা সারদা মা এসছে এখানে পুজো দিতে জয়রামবাড়ি থেকে, রামকৃষ্ণদেব এসেছে, এবার ধনী কামানি প্রসন্নময়ী এদের সঙ্গে দল বেঁধে রামকৃষ্ণদেব এসেছিলো ছোটোবেলায়। তারপরে প্রায় রাত্রেবেলা এসে এখানে চলে আসতো, এসে এখানে সাধনা করে গেছে। পঞ্চমন্ডি বেরিয়ে ওখানে কেউ বসতে পারে না, আমরা তো পারিনি, অনেক সাধক এসেছে ঘুরে গেছে, কেউ ওখানে বসতে পারে। এই হচ্ছে মায়ের মন্দির, আর মায়ের মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে মায়ের পুকুর। তো চলুন মায়ের পুকুরটা দর্শন করি এবং একটু মাথায় জল নিয়ে আসি। হচ্ছে মায়ের পুকুর। মা বিশালাক্ষী এখানে ভক্তের মনোকামনা পূরণ করেন। যাদের সন্তান হয় না তারা এই মন্দিরে মানত করে পুজো দিলে সন্তান লাভ হয় বলে স্থানীয় মানুষদের বিশ্বাস। আমাদের বিশালাক্ষী মায়ের মন্দির দর্শন করা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি ঠাকুরের জন্মভিটা দেরেগ্রাম। ঘড়ির সময় বলছে 2:21, আর আমরা এই মুহূর্তে চলে এসেছি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পৈতৃক বাড়ি। গেট দিয়ে প্রবেশ করেই দেখতে পেলাম শান্ত নিরিবিলি পরিবেশে চারিদিকে অপূর্ব সুন্দর ফুলের বাগান। ধীরে ধীরে এগিয়ে চললাম সামনের দিকে। সামনেই দেখতে পেলাম ঠাকুর রামকৃষ্ণদেবের কুলদেবতা রঘুবীরের মন্দির। তৎকালীন সময়ে জমিদারের মিথ্যে মামলার সাক্ষী না দেওয়ার ফলে এই দেগ্রাম থেকে তার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তাদের কুলদেবতা রঘুবীর শিলা মাথায় নিয়ে সবাই মিলে কামারপুকুরে চলে এসেছিলেন। বর্তমানে এই মন্দিরে রামকৃষ্ণদেবের মূর্তি, মা সারদা ও স্বামী বিবেকানন্দের ছবি প্রতিষ্ঠিত। মন্দিরে যেতে ডান দিকে রয়েছে গেস্ট হাউস, ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রম। এখানে আপনারা খুব অল্প টাকার বিনিময়ে থাকতে পারবেন এবং প্রসাদ গ্রহণ করতে পারবেন। যোগাযোগ ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আমার পিছনে আপনারা এখন দেখতে পাচ্ছেন শ্রী রামকৃষ্ণদেবের তার পৈতৃক বাড়ি। এই হচ্ছে সেই অপূর্ব সুন্দর মাটির বাড়ি, ঠাকুরের পৈতৃক বাড়ি দেরেগ্রাম দেখা হয়ে গেল। তা চলুন আমরা এখন যাব শ্রী সারদা মায়ের জন্মভূমি জয়রামবাটি। তো এখন আমরা চলে এসেছি ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যেখানে শিব মন্দিরে পুজো করতেন সেই শিব মন্দিরে। এই হচ্ছে সেই শিব মন্দির। এখানে পাঁপড় বিক্রি করতে এসেছে। এই যে এটা কি পাঁপড়? এটা কোহিনূর পাঁপড়। কোহিনূর পাঁপড়। হ্যাঁ এখানে আসলে পর কি খেতে হয়? হ্যাঁ। হ্যাঁ, বাবার বাড়ি। কত দাম? 5 টাকা। 5 টাকা। তা ভাই পাঁপড় নিয়ে এসছে, তা পাঁপড় খাওয়া যায় কি বলুন? তা পাঁপড় খাওয়া হবে, পাঁপড় খেলে ভাইয়ের একটু বিক্রি হবে, একটু হেল্প হবে। তো ঘড়ির সময় বলছে এখন 2:55, আর আমরা এসে পৌঁছলাম এখন শ্রী সারদা মায়ের জন্মস্থান জয়রামবাটি। আর এখন আমরা রয়েছি এখানে। এই হচ্ছে এখানকার প্রতীক্ষালয়। মন্দির খুলবে 3:30। আর আপনারা যদি আগে এসে পৌঁছান তাহলে এখানে প্রতীক্ষা করতে পারেন। এই আমার পিছনেই দেখতে পাচ্ছেন এই মায়ের মন্দিরের মেন গেট, আর মেন গেটের ঠিক পাশ দিয়েই চলে গেছে মায়ের মন্দিরে পুরনো মন্দির। তা দর্শনের সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সকাল 5:30 থেকে 11:30 পর্যন্ত এবং বৈকাল 4টে থেকে রাত 8:30 পর্যন্ত। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সকাল 6টা থেকে 11:30 পর্যন্ত, বৈকাল 3:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত। এই হচ্ছে মাতৃ মন্দিরের ভিতরকার ছবি। ভিতরে গিয়ে ছবি তোলা বারণ আছে, তাই গেটের বাইরের থেকেই
আপনাদেরকে ভেতরকার ছবি দেখিয়ে দিলাম। ওই দূরেই রয়েছে মায়ের মাতৃ মন্দির। সামনের এই অপূর্ব সুন্দর মাটির বাড়িগুলো হলো মায়ের পুরাতন বাড়ি। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। এই হচ্ছে মায়ের পুরনো বাড়ি। বেশ সুন্দর লাগছে কিন্তু। এই যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরে মা শারদামণি যখন ভাইদের সাথে ছিলেন তখন এই ঘরে জগদ্ধাত্রী পুজো করতেন। আর ভাইদের একটি গোপালের বিগ্রহ ছিল যে মাকে দিয়েছিলেন, সেই গোপালের বিগ্রহ কিন্তু এই ঘরেই রয়েছে। তবে ঘরটা পুরো বন্ধ রয়েছে, না হলে আপনাদেরকে দেখাতে পারতাম। এই হচ্ছে সারদা মায়ের স্মৃতিবিজড়িত মাটির বাড়ি। এখানে মায়ের মাতৃ মন্দির রয়েছে। চারচালা এই মাটির বাড়িগুলো কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। আশ্রমের কর্তৃপক্ষ খুব সুন্দরভাবে এই মাটির বাড়িগুলোকে রক্ষণাবেক্ষণ করে রেখেছেন। আমি পাঁচিলের বাইরে থেকেই অনেক কষ্ট করে এই ছবিগুলো তুলেছিলাম। এবারে চলে এলাম মায়ের নতুন বাড়ি। তা ভিতরকার ছবি তোলা বারণ রয়েছে, তা বিশেষ একটু অনুমতি নিয়ে শুধু এই যে মায়ের যে নতুন বাড়ি রয়েছে এই শুধু এই চত্বরটা ভিডিও করার পারমিশন দিয়েছে। তা ঝটপট করে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই চত্বরটা। এই আর এখানে রয়েছে এই মায়ের বাসস্থান। মায়ের নতুন বাড়ি এবং মায়ের পুরাতন বাড়ি দর্শন করে আমরা চলে এলাম এখন মা যেই পুকুরে স্নান করতেন সেই পুকুরে। মা শারদা নিয়মিত প্রতিদিন ভোরে এই পুকুরে স্নান করতেন, তাই এই পুকুর সাধারণভাবে মায়ের পুকুর নামে পরিচিত। ভক্তরা এই পুকুর অত্যন্ত পবিত্র স্থান হিসাবে মান্য করেন। স্নান তো করতে পারবো না এখন, তাই একটু পুকুরের জল একটু মাথায় নিয়ে নিলাম এই পুণ্যভূমির। এই শারদা মায়ের জন্মস্থান জয়রামবাটি। মায়ের ভিটা আমরা দর্শন করলাম পুরাতন বাড়ি এবং নতুন বাড়ি। অপূর্ব সুন্দর। ভিতরে যে মাটির ঘরগুলো এখনও রক্ষণাবেক্ষণ করে সুন্দরভাবে সব সাজানো রয়েছে। আর বাইরের থেকে আপনাদেরকে যতটা পারলাম দেখিয়ে দিলাম, কেননা ভিতরকার ছবি আপনাদের তোলা একদম পুরো নিষিদ্ধ রয়েছে। আজকের এই কামারপুকুর এবং জয়রামবাটির ভিডিওটা আপনাদের কীরকম লাগছে, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এটি আমার তরফ থেকে বিশেষ অনুরোধ রইল। তা কামারপুকুরে এসছেন আর এসে কিছু কেনাকাটি করবেন না তা কিন্তু হয় না। এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে, আপনারা নিজের সাধ্যমতো স্মৃতি কিছু হলেও একটা আপনারা কিনে নিয়ে যান। আমরা শারদা মায়ের জন্মভূমি জয়রামবাটির থেকে একটা টোটো ধরে নিলাম, আমরা যাব গোঘাট স্টেশন। এই জয়রামবাটি থেকে গোঘাট স্টেশন প্রায় 14 কিলোমিটার। তো এখান থেকে মাথা পিছু ভাড়া আপনার 50 টাকা করে। আর যেহেতু আমরা দুজনে রয়েছি সেহেতু আমরা 50 টাকা বেশি দিয়ে আমরা 150 টাকা দিয়ে যাচ্ছি। তাই শঙ্করদা সেই সকালবেলা 4টে কচুরি খাইয়েছে, আর কিচ্ছু সারাদিনই খেতে দেয়নি। তো এখন বৈকাল 4টে বাজে, কী করবো, সেই চপ মুড়ি দিল, এখন চপ মুড়ি খেয়ে এখন কাটাতে হবে। সূর্য কিন্তু এখন অস্ত যাচ্ছে, ঘড়ির সময় এখন ঠিক কাটায় কিন্তু 5টা। আর আমরা মা শারদামণির জন্মস্থান জয়রামবাটি থেকে টোটো ধরে আমরা পৌঁছে গেছি এই গোঘাট স্টেশনে। আমাদের সময় লেগেছে মাত্র 35 মিনিট, আর আমাদের গাড়ি কিন্তু রয়েছে ঠিক 5টা 5-এ। আমরা সমস্ত কিছু কিন্তু দর্শন করেছি আজকেই একদিনে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ডেস্টিনেশনে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালোবাসা দিয়ে সঙ্গে থাকবেন। বাই, টাটা।